একে বাইরে এই প্রচন্ড গরম, তার মধ্যে যদি কারোর শরীর অসুস্থতা নিয়ে কাউকে হাসপাতালে যেতে হয়, তার মধ্যে টিকিট করতে লম্বা লাইনে দাঁড়াতে হয় সরকারি হাসপাতাল হলে। কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু অন্য একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? সেখানে গেলে আপনি যদি টাকা দেন, সেক্ষেত্রে দালাল আপনার জন্য টিকিট কেটে দেবে আলাদাভাবে। টাকার বিনিময়ে আগে আপনি টিকিট পেয়ে যাবেন। দীর্ঘদিন ধরেই চলছে এই ব্যবস্থা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণবের কাছে যাব। প্রণব, এই যে ব্যবস্থা চলছে ওই হাসপাতালে, দালালের হাতে টাকা গুঁজে দিলেই সেখানে টিকিটটা আগে হাতে চলে আসবে, এটা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এতদিন বিষয়টা আসেনি? হ্যাঁ, দেখুন, নজরে রয়েছে। এর আগেও একাধিকবার দালালকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু দালালদেরকে গ্রেপ্তার করার পর একদিন দুদিন তারা জেল খাটে, দিয়ে তারপর ফিরে এসে আবার সেই দালাল চক্র দালালির কাজটা করে। এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজেই এই দালাল চক্র খুব এভাবেই চলছে দীর্ঘদিন ধরে। গতকালকে তোমার একইভাবে তোমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সাধারণত এমআরআই এবং সিটি স্ক্যান বিনা পয়সায় হয়ে থাকে, এবং সেইখানে কিন্তু দালাল চক্ররা সবচেয়ে বেশি তোমার তৎপরতা লক্ষ্য করা যায়। গরিব মানুষরা যাদের এমআরআই দিয়েছে তাদেরকে আগে লাইন করে দেবে, তাড়াতাড়ি পেয়ে যাবে, লাইনে যাতে পেয়ে যায়। সেই কারণে 2000 টাকা 3000 টাকা, কারোর সঙ্গে আবার 4000 5000 টাকা পর্যন্ত নেয়, বা সিটি স্ক্যানে 500 1000 টাকা পর্যন্ত নেয়। দিয়ে এইভাবে দালাল চক্ররা কিন্তু এই যে সঙ্গে সিটি স্ক্যান বা এমআরআই যাদেরকে চিকিৎসকরা লিখে দেন, তাদেরকে কিন্তু এই দালাল চক্রের খপ্পরে পড়তে হয়। গতকালকে এক পলাশ হাজরা নামে এক হাসপাতালের কর্মী, এই দালালরা যখন তোমার এই টিকিট নিয়ে তোমার সই করাতে আসে তখন বাধা দিয়েছিল। তারপরে কিন্তু তারপর পলাশ হাজরাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ, এবং তারপরে সে লিখিতভাবে অভিযোগ হাসপাতালের যিনি এমএসভিপি রয়েছেন তার কাছে করেছেন, এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকেও মেডিকেল কলেজের কর্তৃপক্ষ থেকেও বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবং যিনি প্রিন্সিপাল রয়েছেন অমিত কুমার দা, তিনি কিন্তু বলেছেন যে বিষয়টা অনেক দিন ধরেই চলছে, পুলিশকে আরো সক্রিয় হতে হবে, এবং যাতে তারা না বেরিয়ে আসতে পারে, একদিন থাকার পরেই যাতে না বেরিয়ে আসতে পারে সেটা কিন্তু নিশ্চিত করতে হবে, না হলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেই চলবে। বেশ, এবং হাসপাতালের যে কর্মী যাকে মারধর করা হয়েছে তিনি কি বলছেন শোনাবো। ওরা এসছে, একটা মেয়ের টিকিট নিয়ে এসছে, ওদেরকে বলা হয়েছে 3 নম্বর ঘর থেকে রেফার করে ট্রান্সফার করে নিয়ে এসে তোকে এখানে ঢুকতে। ওরা তখন ওটা না শুনে আমার সঙ্গে জোরজবরদস্তি ঝামেলা করে ধাক্কাধাক্কি করে ঘরের ভেতরে ঢুকে, যখন বাইরে যাচ্ছি তখন আমাকে গেটের ওখানে করে ধরে ওরা 4-5 জন মারে মারে সব দালালরা। ওরা আসবে, ওদেরকে ছেড়ে দিতে হবে, ওদের যখন পেশেন্ট নিয়ে আসবে তখন ছাড়তে হবে। পুলিশ কোথায়? এখানে আমরাই ডিউটি করছি, পুলিশ আসে কি করবে? পুলিশ আজকে ধরে নিয়ে যাবে, কালকে ছেড়ে কি চাইছে দালালগুলোকে সরাতে হবে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি কি বলছেন এই গোটা ঘটনায় শোনাবো। কিছু সময় দুষ্কৃতী মনস্ক মানুষ কিছু গরিব দুস্থ মানুষদের কাছে টাকা নিয়ে বিনা পয়সায় এমআরআই করিয়ে দেবে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তখন আমার একজন ম্যানেজার সেই ভালো মানুষটা যখন প্রতিবাদ করে, তাকে তার উপর চড়া হয়, এবং কিন্তু আমরা পুলিশের উপরই ভরসা আছি, পুলিশ প্রশাসনের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তাদের আমরা জানিয়েছি এরকম কিছু দুষ্কৃতী এরকম সমাজ বিরোধী কোনো কাজকর্ম করছে, এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি। আশা করছি নিশ্চয়ই ধরা পড়বে, আমি ডিএম সাহেবকে এটা জানিয়েছি। প্রায় 1.5 মাস পর গত সোমবার থেকে খুলেছে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুল এবং সরকার পোষিত অন্যান্য অনেক স্কুলগুলি। কিন্তু সেই স্কুল খোলার পরেও গরমের পরিস্থিতি কিন্তু পাল্টায়নি। গরমে স্কুলের ছুটির সময়, তাই স্কুলের যে সময় সীমাটা সেইটা বদলানোর এবার অনুমতি দিল সরকার। দক্ষিণবঙ্গে ফের তীব্র গরমের জন্যই এই সিদ্ধান্ত। আগামী কয়েকদিন স্কুলের সময় পরিবর্তন করতে পারবে স্কুলগুলি। প্রয়োজনে সকালে ক্লাস নিতে পারবে স্কুলগুলি। ঠিক কি বলা হয়েছে এই নির্দেশিকায়, যে অ্যাডভাইজারি জারি করা হয়েছে, তাতে ঠিক কি বলা হয়েছে জানবো। আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যাধিক গরমের জন্য রাজ্য সরকার নিয়ন্ত্রিত স্কুলগুলি তাদের সময় বদল করতে পারবে। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে এমনটাই অ্যাডভাইজারি দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সেক্ষেত্রে স্কুলগুলি সকালের দিকে ক্লাস নিতে পারবে। মূলত জুন মাস পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে, তেমনটাই স্কুল শিক্ষা দপ্তরের তরফে জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়েছে। গতকাল থেকেই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের মতামত দিচ্ছিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, যে অত্যাধিক গরমের কারণে ছাত্রছাত্রীদের কি সমস্যা
সমস্যা হচ্ছে, এবং যদি স্কুলের ক্লাস সকালে নিয়ে আসা হয় তাহলে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা হবে নাকি, স্কুলগুলি সেটা পরিচালনা করতে পারবে নাকি, বিভিন্ন বিষয় নিয়ে মতামত নেওয়া গতকাল থেকেই শুরু হয়েছিল। তারপর আজ স্কুল শিক্ষা দপ্তরের তরফে সেই অ্যাডভাইজারি জারি করা হয়েছে, যে অ্যাডভাইজারিতে স্কুলগুলির ওপরেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ স্কুলগুলি সিদ্ধান্ত নেবেন যে তারা সময় বদল করবেন নাকি, সময় বদল করলে কখন থেকে তারা ক্লাস শুরু করবেন, কখন ক্লাস শেষ করবেন, রুটিন কি হবে, গোটা বিষয়টাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্কুলগুলির হাতেও ছেড়ে দেওয়া হয়েছে। এবং স্কুল শিক্ষা দপ্তরের অ্যাডভাইজারি মোতাবেক ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য জুড়ে প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুলগুলিতে এই নোটিশও পাঠিয়ে দিয়েছে। ধন্যবাদ। প্রায় 5 বছর পর ফিরল বার্ড ফ্লুর আতঙ্ক। রাজ্যে বার্ড ফ্লুতে আক্রান্ত 4 বছরের শিশু। সর্দি কাশি এবং পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সেই শিশু। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিতের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। অভিজিৎ, ঠিক কিভাবে জানতে পারা গেল সেই শিশু বার্ড ফ্লুতে আক্রান্ত? সার্নিক, WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার যা রিপোর্ট তাতে জানিয়েছে যে এই যে 4 বছরের যে শিশুটি, যে মালদা কালিয়াচকের বাসিন্দা এবং গত সর্দি কাশি এবং পেট ব্যথা নিয়ে গত 26শে জানুয়ারি ওই শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রবল শ্বাসকষ্ট শুরু হলে তারপরে গত 1 ফেব্রুয়ারি তাকে মালদারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখান থেকে 28শে ফেব্রুয়ারি শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফেরে এবং তারপরে আবারও তার নতুন করে শ্বাসকষ্ট শুরু হলে 3রা মার্চ তাকে মালদার একটি সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল এবং সেই সময় তার নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং সেই নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি অর্থাৎ NIV সেখানে পাঠানো হয়েছিল এবং NIV যে রিপোর্ট তাতেই সেই রিপোর্টে জানা যায় যে শিশুটি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে এবং তারপরেই সঙ্গেই তাকে আলাদা করে রাখা হয় এবং আইসোলেট করে রাখা হয় এবং তারপরে কয়েকদিনের মধ্যে তাকে সেখান থেকে সুস্থ হয়ে 1 মে শিশুটি বাড়ি ফেরে। এখনো পর্যন্ত শিশুটি সেই একটু সামান্য অসুস্থ থাকলেও নতুন করে আর কোনো রকম অসুস্থতার খবর নেই এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর যেটা জানাচ্ছে যে সমস্ত রকমভাবে সেখানে অনুসন্ধানকারী দল পাঠানো হয় এবং সমস্ত কিছু পর্যবেক্ষণ করা হয়েছিল এবং এখনো পর্যন্ত ওই শিশুর পরিবার বা শিশুর গ্রামের কোনো বাসিন্দার ক্ষেত্রে বার্ড ফ্লু ধরা পড়েনি। এই ক্ষেত্রে যেমন এই ঘটনা, তেমনভাবে আরও একটি ঘটনা, আরও একটি শিশু যে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ায় থাকে, সেই অস্ট্রেলিয়ার বাসিন্দা ওই শিশুটি সিঙ্গাপুর হয়ে কলকাতায় এসেছিল এবং এখানে এসেও সে অসুস্থ হয়ে পড়েছিল এবং তারপরেও তার নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয় এবং সেক্ষেত্রেও সেই শিশুটিও এই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়। অর্থাৎ এই H9N2 ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছিল এবং এই H9N2 ভাইরাস অর্থাৎ বার্ড ফ্লু 2019 সালে ভারতবর্ষে প্রথম পাওয়া গেছিল এবং তারপর আবারও এই পশ্চিমবঙ্গে প্রথম দেখা গেল। ফলে স্বভাবতই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তর বলছে কোনো রকম আতঙ্কের কারণ নেই, সমস্ত রকমভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে দল পাঠানো হচ্ছে, ফলে মানুষ যেন কোনোভাবে আতঙ্কিত না হয় এবং মুরগির মাংস খাওয়া নিয়ে যে আতঙ্কটা কাজ করে সেরকম আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই এবং সমস্ত হ্যাচারিগুলোতে অর্থাৎ যে সমস্ত হ্যাচারিগুলোতে বা খামারগুলোতে সেখানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের টিম পাঠানো হচ্ছে যাতে সেই হ্যাচারিগুলোতে সঠিকভাবে প্রতিপালন করা হচ্ছে কিনা, মুরগির প্রতিপালন করা হচ্ছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ। দাঁতনে সিলিন্ডার বিস্ফোরণে আহত 2। সিলিন্ডার বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ড পশ্চিম মেদিনীপুরের দাঁতনের দুর্ঘটনার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্করের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। শঙ্কর, যে জায়গায় বিস্ফোরণ হয় সেই জায়গায় কি ছিল? দেখো সামনে যেটা জানা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর দাঁতনের পালসানপুর এলাকায় দুপুরবেলা রান্না গ্যাসের সিলিন্ডারের যখন দাঁড়িয়েছে তখনই বিস্ফোরণ হয়, সাথে সাথে আগুন লেগে যায় সেই দোকানে এবং এই দোকানে বলা যায় যে এই যে পান বা কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি বিক্রি করা হতো এবং এই যে সিলিন্ডার ব্লাস্টের পর দাউ দাউ করে জ্বলতে থাকে সেই দোকানে
এবং যেই অভিযোগ এসছে যে ওই দোকানের মধ্যে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে এবং ওই দোকানে থাকা দুই ব্যক্তি রঞ্জিত দাস এবং চৈতালি দাস নামে এক মহিলাও আহত হয়েছে। দুজনকে ভর্তি করা হয়েছে দাঁতন গ্রামীণ হাসপাতালে। জানা গেছে যে ওই যে দোকান, সে দোকানের মধ্যে রয়েছিল ক্যাশ বক্সে প্রায় 1 লক্ষ টাকা, সেই টাকাও পুড়ে ছাই হয়েছে। ইতিমধ্যেই দমকলের ইঞ্জিন এবং স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ করা গেছে। তবে এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বলা যায় যে গোটা এলাকা জুড়ে একটা আতঙ্ক ছড়িয়েছে। বেশ, রান্না করছিল, রান্না করতে করতে হঠাৎ আগুন জ্বলে উঠে আসে। যে গ্যাস সিলিন্ডারে বাস্ট হওয়ার পর পুরো ঘর আগুনে জ্বলে যায়। কটা গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে? দুটো, একটা চায়ের জন্য ছিল একটা সিলিন্ডার আর একটা রান্নার জন্য। ক্ষয়ক্ষতি কত পরিমাণ হয়েছে? গ্যাস পুড়ে গেছে, 1 লাখ টাকার গ্যাস ছিল, আর বাকি গয়নাগাঠি বাসনকুসন সব ঘরে যা সরঞ্জাম কোনো কিছু নেই, সব পুড়ে খাক। কৃষ্ণনগরে কাউন্সিলরের দাদাগিরি, ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ। ক্যাফে লাগোয়া জমি পারিবারিক সম্পত্তি বলে দাবি কৃষ্ণনগর পুরসভার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। সমীর, দেখো সামনে কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে বেশ কয়েক মাস আগে কৃষ্ণনগরের কদমতলা ঘাটে একটি পার্ক নির্মাণ করা হয় এবং ওই পার্কে একটি ক্যাফেরও নির্মাণ করা হয়। ওই ক্যাফেটি লিজ নিয়ে ব্যবসা করছিলেন ওই কৃষ্ণনগরের মল্লিকপাড়ার বাসিন্দা প্রলয় ভট্টাচার্য এবং 4 বছর ধরে তার লিজ নেওয়া ছিল। তো অভিযোগ, দিন কয়েক আগে ওই 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাস দলবল নিয়ে ওই ক্যাফেতে এবং ওই পার্কে যান এবং ওই ক্যাফেটি বন্ধ করে দিতে বলেন এবং হুমকি দেন এবং পার্কটি তার সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। পার্কের লাইট বা যা ফোয়ারা ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপরে এই ক্যাফের মালিক তিনি কিন্তু পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে তিনি এতটাই আতঙ্কিত যে এই বিষয়ে তিনি সংবাদ মাধ্যমে কোনো মুখ খুলতে চাননি। তবে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান তার কিন্তু জানিয়েছেন যে হ্যাঁ, পলাশ দাস দলবল নিয়ে সেখানে গিয়েছিল এবং তাকে হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বিষয়টা। এবং এই বিষয়ে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ প্রশাসনিক আধিকারিকরা তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান। তবে কৃষ্ণনগর পৌরসভা তৃণমূল পরিচালিত এবং এই যে কাউন্সিলর তিনিও তৃণমূলের, ফলে এই যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে কিন্তু এলাকায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। কদমতলা ঘাটে যে পার্কটি হয়েছে সেটি আমি তাদের কাছে টেন্ডারের মাধ্যমে পেয়েছি 4 বছরের চুক্তিতে। ক্যাফে মানে বন্ধ হয়ে গেছে, আমি সেটা চেয়ারম্যানকে জানিয়েছি। ব্যক্তিগতভাবে তো ক্ষতি হচ্ছে না, আমি এটা জিনিসটা চালাচ্ছি, আমার কর্মচারীরা বসে আছে, তাদের তো মাইনে দিতে হবে। যাতে পৌরসভা যথোপযুক্ত স্টেপ নিয়ে ক্যাফেটা খুলে দেন এবং নিরাপত্তা দেন, নয়তো ক্যাফে চালানো ওখানে সম্ভব নয়। ওই পার্কটা কিভাবে টেন্ডার হয়েছে, ওই পার্কটার যে ক্যান্টিনটা সেটাও কিভাবে টেন্ডার হয়েছে, কিন্তু তার সরা উত্তর আমরা পাইনি। এবং আমরা বিএলসি মিটিং এগুলো লিপিবদ্ধ করবার জন্য বলেছি, কিন্তু সেই লিপিবদ্ধ উনি করেন না। হ্যাঁ, আমরা গেছিলাম, বেশ কয়েকজনই গেছিলাম, আমরা গিয়ে ওনাকে রিকোয়েস্ট করেছি, আমরা এই বিষয় নিয়ে আরটিআই করেছি, তার সদুত্তর আমরা পাইনি। যে আপনাকে রিকোয়েস্ট করেছে আপনি আপাতত কদিন বন্ধ রাখুন, আমরা সঠিক সরা উত্তর পাই, আর যদি না হয়ে থাকে তাহলে নতুন করে আবার টেন্ডার হবে। পৌরসভার সমস্ত নিয়মকানুন মেনে প্রলয়কে দেওয়া হয়েছে টেন্ডার করে এবং প্রত্যেক মাসে পৌরসভাকে 47,000 টাকা করে দেয়। সেটা শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয়। পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ, লাইটও বন্ধ, সবই বন্ধ হয়ে আছে। ছেলেটা লিখিত যখন দিল, আমরা আইসিকে জানিয়েছি, এসপিকেও দিয়েছি, এসডিওকেও দিয়েছি এবং ডিএমকে দিয়েছি। প্রশাসনিকের দ্বারস্থ আমি হয়েছি। ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির তদন্ত, এবার আসানসোল পুলিশের সাহায্য নিচ্ছে হাওড়া সিটি পুলিশ। আসানসোলের ডাকাতিতে ধৃত সোনু সিংকে জেরায় জোর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিসের কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। দেবাশিস, ঠিক কি কারণে আসানসোলের ওই ঘটনার সাথে এই ঘটনাকে লিংক করছে হাওড়া পুলিশ? দেখো, মূলত বেশ কয়েকটি কারণ হচ্ছে। প্রথমেই হচ্ছে ডাকাতির ধরন, কিভাবে যেখানে রানীগঞ্জে বা আসানসোলে যে ডাকাতির ঘটনা ঘটেছে তার সঙ্গে হাওড়ার ডাকাতির ঘটনার কিন্তু অনেকটাই মিল রয়েছে। এবং যে যারা ডাকাতি করতে এসেছিলেন তাদের
ভাষাও কিন্তু হিন্দিভাষী। অর্থাৎ পুলিশ মনে করছে যে ভিন রাজ্যের বাসিন্দা এরা এখানে এসছে, অবশ্যই লোকাল কিছু লিঙ্ক ম্যান থাকতে পারে। তবে মূল যে ডাকাতির ঘটনা 4 জনকে দেখা গেছে তারা কিন্তু কেউ লোকাল নয়, কার্যত তারা বাইরে থেকে এসছে বলে পুলিশ মনে করছে। এবং যে আসানসোলের যে ডাকাতির ঘটনায় মূল পান্ডা সোনু সিংকে গ্রেপ্তার করেছে আসানসোল পুলিশ। আর এই যে ডোমজুড়ের সোনার দোকানে ডাকাতির ঘটনায় মুখ খোলা অবস্থায় ডাকাতদের যে ছবি ভিডিও, সেই ভিডিও দেখিয়ে সোনু সিংকে জিজ্ঞাসাবাদ বা এদেরকে শনাক্তকরণের কাজ করার চেষ্টা চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ। এবং সে কারণেই আসানসোল পুলিশের সাহায্য নিয়ে সোনু সিংকে হাসপাতালে যে ভিডিও দেখিয়ে শনাক্তকরণের কাজের চেষ্টা চালাচ্ছে। যদি সোনু সিং এর দল ফল যদি এদের মধ্যে থাকতে পারে বা সোনু সিং যদি এদের কোনো লিঙ্ক দিতে পারে, তারই কিন্তু আশায় রয়েছে হাওড়া সিটি পুলিশ। তার কারণ প্রায় 24 ঘন্টা কার্যত অতিক্রান্ত, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। বেশ, অবশেষে গ্রেফতার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী। প্রতারণার অভিযোগে মহিষাদল পুলিশের জালে সেই ব্যাংক কর্মী। ধৃত ব্যাংক কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, গ্রাহকদের প্রতারণা করেছিলেন তিনি, এমনটাই অভিযোগ। সেই খবর 8ই জুন দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবরের জেরেই অভিযুক্তকে গ্রেফতার পুলিশের। সুজিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুজিতের থেকে আরো বিস্তারিত জানবো সেই ব্যাংক কর্মীর ঠিক কি কি কর্মকাণ্ড ছিল। সুজিত, বিস্তারিত জানাও। দেখো, তার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ। ব্যাংকের যেটা সহায়তা কেন্দ্র বা পরিষেবা কেন্দ্র, যেখানে কিনা মানুষের পরিষেবার স্বার্থে বা জন্য এই ব্যবস্থাপনা, সেখানে কিনা তার বিরুদ্ধে অভিযোগ ব্যাংকের যে বলা যায় কাউন্টারে, সেখানে সিসিটিভি ক্যামেরা অফ করে রেখেই তিনি কিন্তু লেনদেন করতেন, হাতে লিখে দিতেন। সেই লেখার সুযোগ নিয়ে তিনি অনেকের টাকা লোপাট করেছেন এবং যে টাকা জমা নিচ্ছেন তার থেকে কম পরিমাণ টাকা পাস বইতে লিখে মানুষকে প্রতারিত করছিলেন। এমন গুরুতর অভিযোগ সামনে আসে এবং সামনে আনে নিউজ 18 বাংলা। কারণ মানুষজন আমাদের কাছে খবর দিলে আমরা গিয়ে খবরটা করি, তারপরে দেখা যায় বহু মানুষ এই খবর দেখার পর থেকে ব্যাংকে ছোটাছুটি করে দেন এবং তারা দেখতে পান যে তাদের এই যে অনিয়ম হয়েছে, প্রতারিত হয়েছে, তারা সেটা সামনে আসতে থাকে সামনে। এবং শেষ পর্যন্ত দেখা যায় যে এই বিষয়টি পুলিশে করায় এবং খুব বিক্ষোভ চলতে থাকে। পুলিশ গ্রেফতার করে আর তাকে ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়েছে এবং গোটা বিষয়টি তদন্ত চলছে। এবং মূল ব্রাঞ্চে গিয়ে মানুষজন প্রতারিতরা তারা কিন্তু ভিড় জমাচ্ছেন, তারা অভিযোগ জানাচ্ছেন, পুলিশের কাছে অভিযোগ করেছেন এবং ঘটনার পুলিশের তদন্ত যেমন হচ্ছে, মানুষজন যা সামনে আনছেন বিষয়টিকে। শুরুতে দেখা গেছে আমাদের খবরের পরপরই ওই অভিযুক্ত বা বর্তমানে ধৃত ওই ব্যাংক কর্মী কিন্তু কিছু জনের টাকা ফেরত দিয়েছিলেন, স্বীকার করেছিলেন যে ভুল করেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি যে তিনি অপরাধ করেছিলেন সেটা সামনে চলে এলো। এবং তারপরে এবং সেই বিষয় নিয়ে এবার বিস্তারিত তদন্ত করে দেখবে পুলিশ। ধন্যবাদ তোমায়। সিএসসিতে এক ভদ্র লোক 8/6/2024 উনি ব্যাংকে টাকা তুলতে আসেন। 2000 টাকা তোলার পরে 52,367 টাকা থাকার কথা। সিএসসি যেহেতু প্রিন্ট বেরোয় না, সেই জন্য হাতে লিখে দিয়েছে 50,367 টাকা ওনার অ্যাকাউন্টে আছে। ওনার সন্দেহভাজন হতে উনি কী করেছেন, এলাহাবাদ ব্যাংকে মেন ব্রাঞ্চে যায়, ওনাকে হাতে লিখে দেয় 40,367 টাকা আছে। ওনার সন্দেহতে উনি আবার সিএসসিতে আসেন, ওনাকে চার্জ করতে 50,367 জমা হয়ে যায়। এই যে 10,000 টাকা কে দিল, ওনাকে প্রশ্ন করতে উনি বললেন যে ওটা আমার ভুল হয়েছে, আমি আবার টাকাটা জমা করে দিয়েছি। ফার্স্টে শুনলাম যে ওখানে এরকম একজনের টাকাই হয়ে গেছে, যে যত টাকা ছিল কিন্তু তার কম। এবারে শুনে আমি আজকেও গেলাম ওই জন্য ব্যাংকে আপডেট করার পরে দেখলাম যে আমার টাকা কম, 10,000 টাকা কম আছে। 49,000 টাকা থাকার কথা, কিন্তু সেখানে আমার আছে 39,122 টাকা, আমার 10,000 টাকা কম। সবাই বলে যে ব্যাংকে টাকা তুলে টাকা তুলে, এখন তো আমি তো বলি না যাই এবার দেখি, আমারও তো টাকা আছে, তুলে নিচ্ছি নাকি। ওই জন্য আমি কালকে সাইবার ভাবে দেখি না, বলে হ্যাঁ তোমার তো টাকা তুলেছে, 10,000 টাকার মতো তুলে নিয়েছে। লক্ষ্মীর ভান্ডার তারও 1,000 টাকা তুলে নিয়েছে। উনি কালকে আমার কাছে এসেছিলেন 2,000 টাকা তুলতে। কালকে লিঙ্ক প্রবলেমের জন্য ওনার টাকা উইথড্রল হয়নি। লিঙ্ক করলে কার টাকা কখন ফেসে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে যখন আমরা দেখলাম যে ওনার টাকা একটা ডিস্টার্ব আছে, তারপর আমরা ডিপোজিট করে দিই। ওনার টাকা যে টাকা ছিল ওই টাকাই আছে, কোনো প্রবলেম। কিন্তু এতদিন তাহলে কি ওই টাকাটা জমা হয়নি ওনার অ্যাকাউন্টে? আমরা স্টেটমেন্টে বুঝতে পারলাম। তাহলে আপনি কি গতকালই টাকাটা জমা করেছেন? হ্যাঁ, গতকাল টাকাটা দেখলাম যে ব্যালেন্সে ডিস্টার্ব হচ্ছে, তখন আমি জমা করে দিয়েছি।